আসসালামু আলাইকুম। আহসান একাডেমির তরফ থেকে স্বাগত জানাচ্ছি অ্যানাটমির জেনারেল অ্যাসপেক্টসের এই সেশনে। আমরা তিনটে অবজেক্টিভ সেট করেছি, যে জেনারেল অর্গানাইজেশন অফ দ্য হিউম্যান বডি নিয়ে কথা বলবো, এবং গ্রস স্ট্রাকচার, যেটা লেয়ারে লেয়ার আমরা জানার চেষ্টা করব, এবং কাজ এবং স্ট্রাকচারের মধ্যে সম্পর্কটা স্থাপন করবার চেষ্টা করব। গ্রস স্ট্রাকচার বলতে আমরা গ্রস অ্যানাটমিতে সেই জিনিসটাই বুঝি, সেই বিষয়টাই বুঝি যেটা খালি চোখে দেখে ব্যাখ্যা করা যায়। সুতরাং একটা মানুষের শরীর ডিসেকশন করে, মানে স্তরে স্তরে কেটে যেভাবে বোঝা যায় সেটাই আমরা গ্রস অ্যানাটমি বলি। এই গ্রস অ্যানাটমিতে বডিতে দেখা যায় কিছু স্তর আছে, স্তরগুলো মাঝখানে গহ্বরটাকে ঘিরে রেখেছে। এই গহ্বরটাকে আমরা বলি ক্যাভিটি। তাহলে বডির ওয়াল আছে এবং ক্যাভিটি আছে, এবং এই বডির ওয়াল বাহিরে থাকে স্কিন, এবং ভিতরে ফাসা এবং মাংসপেশিগুলো স্তরে স্তরে সাজানো থাকে। এর ভিতরে যে গহ্বরটা আছে, যে ক্যাভিটি আছে, তার মধ্যে অর্গানগুলো থাকে, যে অর্গানগুলো মিলে সিস্টেম তৈরি করে বডির, এবং সেই সবগুলো বডিতে তৈরি হয়েছে। আসুন আমরা চামড়া দিয়ে শুরু করি। স্কিনটা বডিটা কাভার করে, পুরোটা কাভার করে, এবং এর কাজ হচ্ছে প্রোটেকশন, যা আমাদেরকে ইনজুরি থেকে প্রোটেক্ট করে। ইনজুরিগুলো কেমিক্যাল ইনজুরি হতে পারে, থার্মাল ইনজুরি হতে পারে, রেডিয়েশনাল ইনজুরি, অথবা এই ধরনের অন্য কোনো ইনজুরি, সব কিছু থেকেই এই চামড়া প্রতিরোধ করে থাকে। চামড়া প্রোটেক্ট করে ডিহাইড্রেশন থেকে, শরীরের ভিতরের অঙ্গগুলো যাতে ডিহাইড্রেটেড না হয় সেই ওয়াটার লসটা প্রিভেন্ট করে। এ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে বিভিন্ন উপায়ে। এখানে ভিটামিন ডির একটা পর্যায়ে সিনথেসিস হয়ে থাকে, এবং চামড়াতেই ভিটামিন ডি সংরক্ষিত হয়ে থাকে, স্টোরড হয়। এই চামড়াই কিন্তু অনুভূতির জন্য বিশেষ রোল প্লে করে। এই যে অনুভূতি বলতে আমরা বুঝি যে ব্রেন যেটা অনুভব করে সেটাই অনুভূতি। ব্রেন এটাকে কখনো বলে আমি এটা স্পর্শ, কখনো পেন, অথবা তাপমাত্রার পরিবর্তন, এটা বলে থাকে। এই ইনফরমেশনগুলো, এই সংবেদনটা নিয়ে যায় চামড়া থেকে, শুরু হয় চামড়ায় একটা পর্যায়ে। এখানে রিসেপ্টরসগুলো থাকে, এই রিসেপ্টরসগুলোকে বলা হয় জেনারেল সেন্সেশন রিসেপ্টরস। যেমন এখানে একটা পেন সেন্সেশন স্কিন থেকে শুরু হয়ে চলে যাচ্ছে ব্রেনে, এবং ব্রেন বলছে যে এটা পেন। ঠিক অন্য প্রান্তে আছে স্পেশাল সেন্সেশন। এই স্পেশাল সেন্সেশনগুলোর জন্য বিশেষ অঙ্গ আছে, যেমন আমরা দেখতে পাই চোখে রিসেপ্টরের মাধ্যমে, আমরা শুনতে পারি কানের রিসেপ্টরের মাধ্যমে, আমরা স্বাদ পাই জিহ্বায় অবস্থিত। এখন চামড়ার নার্ভ সাপ্লাই কি হয়? নার্ভ সাপ্লাইটা আমাদের কি গুরুত্ব বহন করে ক্লিনিক্যালি? একটা অনুভূতি যদি আমরা বুঝি যে যে জায়গাটায় স্বাভাবিক অনুভূতি আছে, তাহলে বোঝা যাবে যে ওই জায়গার নার্ভ ঠিক মতো কাজ করছে। যদি কোনো জায়গায় অনুভূতি না থাকে, তাহলে আমরা বলতে পারবো যে ওই সেগমেন্টের নার্ভে অসুস্থ হয়েছে, বা ইনজুরি হয়েছে, বা তার নার্ভ সাপ্লাই ব্যাহত হয়েছে। তাহলে চামড়ায় স্পর্শ বুঝে আমরা বুঝতে পারি কোন সেগমেন্টে, কোন স্তরে এই লিশনটা হয়েছে। স্কিন অনেক কিছুরই ইন্ডিকেটরস হিসাবে কাজ করে। যেমন আমরা কিছু কিছু স্পট দেখে আমরা বুঝতে পারি, চিহ্ন দেখে চামড়ায় বুঝতে পারি যে এইটা অমুক অসুখ হতে পারে। তখন আমরা তার ইনভেস্টিগেশন করে অসুখটা কনফার্ম করি। এই চামড়ার মাধ্যমে বডির ডিহাইড্রেশনটা বোঝা যায়, মানে হাইড্রেশনাল স্টেটটা বোঝা যায়। এই ডিহাইড্রেশনের মাধ্যমে ফলেই এই চামড়ার ইলাস্টিসিটিটা লস হয়। সুতরাং আমরা এইভাবে বুঝতে পারি যে কতটুকু ডিহাইড্রেটেড আছে। আমরা যে সচরাচর দেখি যে এত পার্সেন্ট বার্ন হয়েছে, এত পার্সেন্ট বার্ন হয়েছে, খবরে দেখি, এটা আসলে চামড়ার ইনভলভমেন্টের পরিমাণ, কতটুকু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা দেখে আমরা একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে থাকি। সুতরাং এই সিভিয়ারিটি বোঝার জন্য চামড়ায় সাহায্য করে। চামড়ার নার্ভ সাপ্লাইগুলো সেগমেন্ট ওয়াইজে থাকে।
প্রত্যেকটা অংশ এক একটা করে চামড়ার অংশ এক একটা সেগমেন্ট দ্বারা সাপ্লাই থাকে, পাশাপাশি সেগমেন্টে কিছুটা ওভারল্যাপ থাকে। এই জিনিসটাকে আমরা বলি ডার্মাটম। তাহলে যেমন ধরেন নাভির এই লেভেলে যে চামড়া আছে এটা 10 থোরাসিক নার্ভ দিয়ে সাপ্লাই পাওয়া। এই আপনি যদি কিনি আঙ্গুলটা দেখেন হাতের, তাহলে এই কিনি আঙ্গুলের চামড়াটা সার্ভাইকাল 8 নম্বর নার্ভ দিয়ে সেগমেন্ট দিয়ে সাপ্লাই হয়েছে। তাহলে এটাকে আমরা ডিফাইন করার জন্য বলি যে যে অংশটুকু চামড়ার একটা মাত্র সেন্সরি নার্ভের দ্বারা সাপ্লাই পেয়েছে এটাকে আমরা বলি ডার্মাটম। চামড়ার গঠন দুই স্তরে আছে। একেবারে বাহিরের দিকে যেটা আছে তাকে আমরা বলি এপিডার্মিস, এটা এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস কেরাটিনাইজড। তাহলে আমরা যে বাহিরেরটা চিহ্ন দেখাচ্ছি এইটা এপিডার্মিস, এবং এরই ভিতরে যেটা আছে ডিপ পর্যায়ে সেটাকে আমরা বলি ডার্মিস। তাহলে এইটা হচ্ছে ডার্মিস। ডার্মিসটা হচ্ছে কানেকটিভ টিস্যু। আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো যে এপিথেলিয়াম থাকা মানেই তার নিচে কানেকটিভ টিস্যু থাকবে, কারণ এপিথেলিয়ামে কোনো রক্ত সঞ্চালন নাই। এই নিউট্রিশন পাওয়ার জন্য খুব রক্ত সঞ্চালন আলা কানেকটিভ টিস্যু তার প্রয়োজন হয়, সেজন্য এই দুটো পিঠাপিঠি লাগানো থাকে। তাহলে এপিথেলিয়াম এই কানেকটিভ টিস্যু থেকে নিউট্রিশনগুলো শোষণ করে নিতে পারে। এখানেও ডার্মিস আছে। ডার্মিসটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, এবং তার বাহিরের অংশটুকু সারফেসের কাছে, এপিথেলিয়ামের কাছের অংশটুকু লুজ কানেকটিভ টিস্যু। তাহলে এই স্কিনটা তৈরি হচ্ছে এপিডার্মিস এবং ডার্মিস নিয়ে। তাহলে এর নিচের অংশটুকুকে আমরা সাধারণত সাবকিউটেনিয়াস টিস্যু বলি। এইটা আমরা গ্রস অ্যানাটমিতে বলে থাকি সুপারফিশিয়াল ফাসা, আর এর নিচে থাকবে হচ্ছে ডিপ ফাসা। তাহলে সাবকিউটেনিয়াস টিস্যুতে আমরা আসলে সুপারফিশিয়াল ফাসা মিন করছি, এবং তারই নিচে থাকে ডিপ ফাসা। তাহলে সাবকিউটেনিয়াস টিস্যু আমরা যে সুপারফিশিয়াল ফাসা পাচ্ছি এইটা প্রধানত ফ্যাট দিয়ে তৈরি। এইটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু বলি, যার মধ্যে ফ্যাটটা স্টোর থাকে। এর মধ্যে চামড়ার কিছু কিছু অংশের ভিতরে চলে যায়, যেমন আমরা সোয়েট গ্ল্যান্ড পাই, অনেক সময় হেয়ার ফলিকুলের বাল্বটাও চলে যায়। এছাড়া সুপারফিশিয়াল ফাসার মধ্যে অনেক ব্লাড ভেসেল পাওয়া যায়, লিমফেটিক ভেসেলস পাওয়া যায়, এবং চামড়ার দিকে ধাবমান যে নার্ভ ফাইবারসগুলো আছে সেটা এর ভিতর দিয়েই যায়। এর কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে ফ্যাট সংরক্ষণ করা। তাহলে ফ্যাটটা কার বেশি হয় এটা এলাকা ভিত্তিক, যেমন পেটের চামড়ার নিচে ফ্যাট সবচেয়ে শরীরের বেশি থাকে। মেয়েদের শরীরে সাবকিউটেনিয়াস টিস্যুতে ফ্যাট বেশি থাকে। যে ওভার নিউট্রিশন পায় সে ফ্যাটটা, যে অতিরিক্ত খাওয়ারটুকু ফ্যাট হিসাবে সঞ্চয় হয় এই সাবকিউটেনিয়াস টিস্যুতে। এই স্কিনটাকে এই সাবকিউটেনিয়াস টিস্যুর প্লেনে মুভ করতে সাহায্য করে, ফলে আমরা যদি কোথাও একটু আঘাতপ্রাপ্ত হই চামড়াটা ঘষা খেতে খায় না, চামড়া তাছাড়া শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, স্লাফড আউট হয়ে যেত। চামড়ার নিচে ফ্যাটটা কোনো কোনো জায়গায় একটা শক্ত প্যাডের মতো কাজ করে, যেমন আমাদের হিলের নিচে সোলে যে ফ্যাটটা আছে এটা একটা প্যাডের মতো কাজ করে, ফলে চামড়াতে কম্প্রেশন ইনজুরি থেকে ঠেকাতে পারে। অন্য জায়গাতেও এটা কিছুটা শক অ্যাবজর্বিং ইফেক্ট হিসাবে কাজ করে, ফলে চামড়ার কম্প্রেশনাল ইনজুরি হয় না। আমাদের এই এই সাবকিউটেনিয়াস টিস্যু যেটা সুপারফিশিয়াল ফাসা আছে সেটা জ্যাকেটের মতো কাজ করে, এটা টেম্পারেচার ইনসুলেটর হিসাবে কাজ করে, ফলে শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। কোনো কোনো এলাকা আছে যেখানে ফ্যাট নাই, ফ্যাট ফ্রি এই জায়গাগুলো হচ্ছে আইলিড, তারপরে নেপলস এবং তার চারিদিকের অ্যারিওলা, এবং এক্সটার্নাল জেনিটালের বেশ কিছু অংশে কোনো চামড়ার নিচে ফ্যাট থাকে না। এর ক্লিনিক্যাল গুরুত্ব হচ্ছে যে এর সাবকিউটেনিয়াস টিস্যু বা সুপারফিশিয়াল ফাসার মধ্যে আমরা বড় বড় ভেন পাই, যে ভেনগুলোকে আমরা চামড়ার বাহির থেকে দেখতে পারি। ডাক্তাররা এটাকে দেখতে পারেন এবং সেই জায়গায় আমরা প্রিক করতে পারি নিডল দিয়ে। এবং এই আমরা সাধারণত ভেনে করি, কারণ হচ্ছে আর্টারির ব্লাডে খুব চাপ থাকে, ফলে যদি ফুটো করা হয় তাহলে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। ভেনে প্রেশার লো থাকায় এটা সহজেই প্রিক করা যায়, এবং এই ভেনগুলো দেখেন চামড়ার নিচেই আছে, সুতরাং দেখা যায়, এবং সহজেই নিডলটা সেখানে প্লেস করে আমরা রক্তের মধ্যে ইনজেকশন দিতে পারি,
রক্তের মধ্যে স্যালাইন দিতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে রক্তও দিতে হয় এই জায়গায়। এই সাবকিউটেনিয়াস টিস্যু বা সুপারফিশিয়াল ফাসা যেটা আমরা বলছি, সেখানে অনেক লিম্ফ নোডস আছে, এবং এই লিম্ফ নোডগুলো কিন্তু আমাদের অনেক সাহায্য করে রোগ নির্ণয়ে। তাহলে এই জায়গাগুলোকে আমরা বলি যে সুপারফিশিয়াল লিম্ফ নোডস। এর কোনো কোনোটা যদি কোনো কারণে বড় হয়, অসুস্থতার কারণে, যেমন এই একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা ফিল করা যায়, বড় হলে ফিল করা যায়, অনুভব করা যায়। এইভাবে আমরা কোনো কোনো রোগ নির্ণয় করতে পারি। প্রয়োজন হলে ওটার থেকে টিস্যু নিয়ে বা পুরো লিম্ফ নোডটা নিয়ে আমরা পরীক্ষা করে বেশ কঠিন রোগ সহজেই ডায়াগনোসিস করতে পারি। এই সুপারফিশিয়াল ফাসার পরেই আমরা যে থিক ফাসার লেয়ার পাই, স্টাফ ফাসার লেয়ার পাই, এটাকে আমরা বলি ডিপ ফাসা। তাহলে আমরা যদি বাহির থেকে দেখে আসি, প্রথমে স্কিন পেলাম, তারপরে সুপারফিশিয়াল ফাসা পেলাম, এরপরে যে ফাসাটা থাকে কানেকটিভ টিস্যু, এটাকে বলা হয় ডিপ ফাসা। এটা ডেন্স কানেকটিভ টিস্যু হয়ে থাকে, এটা ইনইলাস্টিক, শক্ত হয়ে লেগে থাকে, এবং এর ভিতর থেকে সেপ্টাম যায়। সেপ্টাম মানে দেওয়াল আমরা বলি। ভিতরের দিকে যদি অংশ চলে যায় এবং পুরা এরিয়াটাকে কম্পার্টমেন্টে ভাগ করতে পারে, এইটাকে প্লুরাল নাম্বার হচ্ছে সেপ্টা। তাহলে এই ডিপ ফাসাই চলে যায় সেপ্টা হিসাবে, এবং যে বোনসে লেগে থাকে, ফলে এই পুরা জায়গাটা এক একটা কম্পার্টমেন্টে ভাগ হয়। এই কম্পার্টমেন্টে মাসলগুলো আলাদা আলাদাভাবে থাকতে পারে, এবং এই কম্পার্টমেন্টের মাসলগুলো বোনে যেমন লাগে তেমন সেপ্টার গায়েও অ্যাটাচমেন্ট থাকে। রিস্ট এবং অ্যাঙ্কেলের চারিদিকে এই ডিপ ফাসাটা খুব ঠিক ব্যান্ড তৈরি করে, এবং এর প্রান্তগুলো বনে লাগানো থাকে। এই জিনিসগুলোকে বলা হয় রেটিনাকুলাম। এর প্লুরাল নাম্বার হচ্ছে রেটিনাকুলা। তাহলে এই রেটিনাকুলামগুলো আসলে টেন্ডনগুলো, মাসলের যে ন্যারো অংশটুকু থাকে টেন্ডন, সেগুলোকে চেপে ধরে থাকে। ফলে এরা পুলির মতো কাজ করে, এবং সহজেই যখন ভিগোরাস কন্ট্রাকশন হয় মাসলের, টেন্ডনগুলো সরে যায় না, এবং কাজ সঠিকভাবে করতে পারে মাসলগুলো। তাহলে এখন পর্যন্ত আমরা ওয়ালে দেখলাম যে স্কিন আছে, সুপারফিশিয়াল এবং ডিপ ফাসা আছে। এরপরে কিন্তু আমরা মাসলস এবং বোন পাই। এই যে আমরা দেখতে পাচ্ছি মাসলসগুলো আছে এবং বোন। যদি আমরা হাত পায়ে যাই, তাহলে আমরা দেখব যে বোনস এবং মাসলসগুলো একটা আরেকটার সাথে লেগে কোনো কোনো গ্যাপ রাখে না, মানে ক্যাভিটি রাখে না, গর্ত রাখে না। কিন্তু যদি আমরা ট্রাঙ্কে আসি, তাহলে আমরা দেখতে পাবো যে ক্যাভিটি আছে। তাহলে এই ক্ষেত্রে ওয়ালগুলো চারিদিকে থাকে, মাঝখানে ক্যাভিটি থাকে। এই ক্যাভিটির মধ্যেই আমরা অর্গানসগুলো পাই, যে অর্গানসগুলো মিলে সিস্টেম তৈরি হয়। হাত পায়ে আমরা এই ধরনের ক্যাভিটি দেখতে পাই না, ওখানে মাংসপেশি এবং হাড্ডি দিয়ে ভর্তি থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে থোরাক্স, মানে আমরা ইংরেজিতে বলি চেস্ট। এখানে যদি সেকশনটা আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো তার একটা ওয়াল আছে। ওয়ালের মাঝখানে আমি গ্যাপটা দেখানো হয়েছে, ওয়ালে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, মাসলগুলো সাজানো আছে, এবং ভিতরে হাড্ডি দেওয়া আছে। তাহলে এইভাবে ওয়ালগুলো তৈরি। এর ভিতরে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ফুসফুস এবং হাড় বাকি গর্তটা পূরণ করে দিয়েছে। তাহলে আমরা অর্গানগুলো এই ক্যাভিটির মধ্যে দেখতে পাচ্ছি। শুধু অর্গানই থাকে না, অনেক স্ট্রাকচারসও থাকে, যেমন রক্তনালী, যেমন অন্যান্য ইসোফেগাস বলে একটা অঙ্গান, যেটা খাদ্যনালী হিসাবে ব্যবহৃত হয়। এখন ক্যাভিটি, গর্তগুলো হচ্ছে কয়েকটা জায়গায় থাকে। যেমন মাথার মধ্যে যে ক্যাভিটিটা আছে তার নাম হচ্ছে ক্র্যানিয়াল ক্যাভিটি, এর মধ্যে ব্রেন থাকে। থোরাক্সে যে ক্যাভিটি আছে তাকে থোরাসিক ক্যাভিটি বলে, এবং এর মধ্যে হার্ট এবং দুটো লাং আছে, এবং এর নিচে ডায়াফ্রাম আছে, যা এই থোরাসিক ক্যাভিটিকে আলাদা করছে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে। যে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা, ডাইজেস্টিভ সিস্টেমটা থাকে, এবং এর নিচে কনিক্যাল পার্টটাকে বলা হয় পেলভিক ক্যাভিটি। এখানে প্রধানত রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, এবং ডাইজেস্টিভ সিস্টেমের নিচ অংশটুকু থাকে। এর পিছনে আমরা দেখতে পাই ভার্টিব্রাল কলাম যেটা আছে, তার ভিতরে একটা ক্যাভিটি, লম্বা ক্যাভিটি থাকে, এটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানাল। এর মধ্যে স্পাইনাল কর্ড থাকে।
তাহলে আমরা যে ক্যাভিটিগুলো দেখলাম এটাকে দুই গ্রুপে ক্লাসিফাই করা যায়। যেমন মাথার মধ্যে যেটা থাকছে সেটাকে ক্র্যানিয়াল ক্যাভিটি, এবং ভার্টিব্রাল কলামের মধ্যে থাকে যেটা, সেটা হচ্ছে স্পাইনাল ক্যানেল। দেখেন এরা কিছুটা পিছনের দিকে আছে, সেজন্য এদেরকে বলা হয় ডরসাল ক্যাভিটি। আর সামনের দিকে যেটা থাকে সেটাকে বলা হয়, যে অংশগুলো, সেটা হচ্ছে একটা দেখলাম থোরাসিক ক্যাভিটি, আর একটা অ্যাবডোমেনো পেলভিক ক্যাভিটি, দুটো অংশ, অ্যাবডোমিনাল ক্যাভিটি অ্যান্ড পেলভিক ক্যাভিটি। তাহলে এই সামনের দিকগুলোকে বলা হয় ভেন্ট্রাল ক্যাভিটি। তাহলে আমরা এখন যখনই গ্রস অ্যানাটমি কোনো একটা এলাকার পড়তে যাব, প্রথমেই আমরা তার ওয়ালের গঠনটা বুঝতে চেষ্টা করব। তার মানে সেখানে স্কিন আছে সেটা বুঝবো, স্কিনের পর ফাসাটা কীরকম আছে বুঝবো, তারপরে মাসেলগুলো দেখব। তাহলে মাসেলগুলোর মধ্যে আমরা কি করব, আমরা নামটা জানবো, এর অ্যাটাচমেন্ট কোন বোনের সাথে আছে বা কোথায় আছে সেটা জানবো, এবং কোন কোন জয়েন্ট ক্রস করছে, এবং এই জয়েন্টের উপর কাজ করার প্রিন্সিপলটা কি সেটা বুঝতে চেষ্টা করব। এবং ফলে আমরা এর গঠন, অ্যাটাচমেন্ট এবং কাজের মধ্যে একটা সমন্বয় খুঁজে বের করবার চেষ্টা করব। বন্ডসগুলোর ক্ষেত্রে আমরা তার ফিচার এবং তারা যে জয়েন্ট তৈরি করেছে সেই জয়েন্ট কিভাবে মুভ করবে এবং তার অ্যাক্সিস কি, মেকানিক্স কি, সেটা আমরা বুঝবার চেষ্টা করব। তাহলে এইভাবে আমরা গ্রস অ্যানাটমির ওয়ালগুলো বুঝবো, এবং ওয়ালের পরে আমরা যে ক্যাভিটির মধ্যে অর্গানগুলো আছে প্রত্যেকটা অর্গানকে আলাদা আলাদাভাবে তার গ্রস ফিচার্সগুলো এবং সেই ক্যাভিটির মধ্যে থাকা একটা আরেকটার সাথে রিলেট করে তার সিস্টেম কিভাবে কাজ করছে সেটা স্ট্রাকচারের সাথে মেলাবার চেষ্টা করব গ্রস অ্যানাটমির ক্ষেত্রে। আজকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।